নমস্কার, আপনারা শুনছেন মিস্ট্রি হাউস। আজ শুনবেন স্টিফেন কিংয়ের কাহিনী দ্য গ্রে ম্যাটার। গল্পটি প্রথম প্রকাশিত হয় 1973 সালের অক্টোবর মাসে। সাহিত্য জগতে স্টিফেন কিং খুবই পরিচিত একজন ব্যক্তি। ওনার লেখা বেশ কিছু গল্প আমি পড়েছি এবং সেগুলো চ্যানেলে নিয়ে আসার ইচ্ছাও আছে, তবে কিছু কিছু কারণে আনা আর হচ্ছে না। তারপর এই কিছুদিন আগে একজন শ্রোতা বন্ধু কমেন্ট করলেন স্টিফেন কিংয়ের গল্পের জন্যে, তাই ভাবলাম নিয়েই আসি একটা। এই গল্পটা আমি কয়েক বছর আগে পড়েছিলাম। এটা স্টিফেন কিংয়ের শুরুর দিককার গল্প। গল্পটি শুনে দেখুন কেমন লাগলো, আর অবশ্যই জানাবেন। শুরু হচ্ছে আজকের গল্প, স্টিফেন কিংয়ের লেখা দ্য গ্রে ম্যাটার। সারা হপ্তাহ ধরে উত্তরে হাওয়া বইবার কথা বলছিল ওরা। তারপর বৃহস্পতিবার হামলে পড়ল ঝড়। বিকেল 4টের মধ্যে 8 ইঞ্চি তুষার জমে উঠল রাস্তায়। থামার কোনো লক্ষণ নেই। আমরা অভ্যাস মতো বিকেল 5টা কি 6টার দিকে হাজির হয়ে গেলাম হেনরির নাইট আউলে। ব্যাঙ্গোরের এই একটাই মাত্র দোকান যা ঘড়ির কাঁটায় কাঁটায় খোলে। হেনরি কোনো ব্যবসায়ী নয়, কলেজ ছাত্রদের কাছে বিয়ার আর মদ বিক্রি করে। আমাদের মতো অকর্মার ঢেকিদের আড্ডার চমৎকার জায়গা হেনরির বার। আজ বিকেলে হেনরি বসেছে কাউন্টারে। আমি, বিল, বার্টি এবং কার্ল ঘিরে বসেছি চুল্লি। বাইরে কোনো গাড়ি চলছে না। বৈদ্যুতিক লাঙল দিয়েও জমাট বাঁধা তুষার কাটতে গলদঘর্ম হয়ে যাচ্ছে লোকগুলো। শো শো শব্দে বইছে প্রবল হাওয়া। হেনরির দোকানে আজ বিকেলে খদ্দের বলতে মাত্র 3 জন। অবশ্য কানা এডিকে যদি এর কাতারে ফেলা যায় তবে। এডির বয়স 70-এর কাছাকাছি। পুরোপুরি অন্ধ নয় সে, হপ্তায় 2-3 দিন আসে সে এখানে। কোটের নিচে ব্রেড লুকিয়ে নিয়ে বেরিয়ে যায়। তোমাদেরকে আবার কেমন বোকা বানালাম এমন একটা ভাব করে। হেনরি এডিকে পছন্দ করে বলে তার কাছ থেকে কখনোই রুটির দাম রাখে না। আমরা বসে আড্ডা দিচ্ছি, হঠাৎ দরাম করে খুলে গেল দরজা। ঠান্ডা হাওয়া এসে ঢুকলো ভিতরে। টলতে টলতে ভিতরে এসে ঢুকলো এক কিশোর। মেঝেতে পা ঠুকে জুতো থেকে বরফ ছাড়ছে। ওকে দেখেই চিনে ফেললাম। রিচি গ্রেনাডাইনের ছেলে। চেহারায় তীব্র উৎকণ্ঠা, মুখ ফ্যাকাশে, কণ্ঠমণি ওঠানামা করছে। ঘন ঘন ঢোক গিলছে সে। মিস্টার পামারলি, হেনরিকে উদ্দেশ্য করে বলল সে, আপনাকে এক্ষুনি আমার সাথে আসতে হবে। ওর জন্য বিয়ার নিয়ে যাব। আমি ও বাড়িতে ফিরতে চাই না, আমার ভয় লাগছে। আরে একটু সুস্থির হয়ে বসো। কসাইয়ের সাদা অ্যাপ্রনটা খুলে রেখে কাউন্টার ঘুরে এলো হেনরি। কি হয়েছে, তোমার বাবা মাতাল হয়ে গেছে? হেনরির কথায় বুঝলাম রিচি বেশ কয়েকদিন ধরে ওর দোকানে আসছে না। প্রতিদিনই ওর একটা করে বিয়ার চাই। সবচেয়ে সস্তাটা কিনবে সে। বিশাল দেহি মোটুক রিচি বিয়ার খেতেও পারে। ক্লিফটনের করাত কলে কাজ করতো সে, কিন্তু কি একটা ভুলের অপরাধে চাকরিটা চলে যায়। করাত কল কোম্পানি অবশ্য ওকে ক্ষতিপূরণ দিয়েছিল। চাকরি ছাড়ার পর থেকে সারাদিন বিয়ার খেতে খেতে আরও ফুলেছে রিচি। এখন ছেলেকে পাঠায় বিয়ার আনতে। বাবা মাতাল হয়েছে, কিন্তু সমস্যা সেটা নয়। সমস্যা হলো কি করে বোঝাবো, ব্যাপারটা খুবই ভয়ঙ্কর। হেনরি কার্লকে বলল, কার্ল, তুমি এদিকে 2 মিনিট খেয়াল রাখতে পারবে? হ্যাঁ অবশ্যই। বেশ, টিমি স্টোর রুমে চলো, শুনি কি হয়েছে। ছেলেটাকে নিয়ে চলে গেল হেনরি। কার্ল কাউন্টারে এসে বসলো হেনরির টুলে। কেউ কিছুক্ষণ কোনো কথা বলল না। আমরা হেনরির গভীর ধীর গলা শুনতে পাচ্ছিলাম। টিমি উত্তেজিত এবং দ্রুত কণ্ঠে কথা বলছে। তারপর ফুপিয়ে উঠল সে। বিল পেলহা গলা খাঁকারি দিয়ে পাইপে তামাক ভরতে লাগলো। রিচিকে সত্যি অনেকদিন দেখি না, আমি বললাম। ঘোত ঘোত করে উঠল বিল। তাতে কিছু যায় আসে না। অক্টোবরের শেষের দিকে একবার এসেছিল, জানালো কার্ল। এই হ্যালোউইনের সময় 1 কেস বিয়ার কিনল। দিন দিন ফুলে যাচ্ছিল। তারপর আর কিছুই বলার মতো পেলাম না। ছেলেটা এখনো কাঁদছে, তবে কাঁদতে কাঁদতে কথাও বলছে। বাইরে গর্জন ছাড়ছে বাতাস। দরজা জানলায় চাবুক কষাচ্ছে। রেডিওতে বলল সকালের মধ্যে আরও 6 ইঞ্চি পুরু হয়ে বরফ পড়বে। এখন জানুয়ারির মাঝামাঝি,
ভাবছিলাম অক্টোবরের পর থেকে রিচির চেহারা আদৌ কেউ দেখেছে কিনা। আরও কিছুক্ষণ ছেলেটার সঙ্গে কথা বলল হেনরি, তারপর ওকে নিয়ে বেরিয়ে এলো। ছেলেটা কোট খুলে ফেলেছে, তবে হেনরি তার কোট গায়ে চাপিয়েছে। ছেলেটার বুক হাঁপড়ের মতো ওঠানামা করছে, চোখ লাল। হেনরিকে উদ্বিগ্ন দেখালো। টিমিকে উপরে পাঠিয়ে দিচ্ছি আমি, ওর খিদে পেয়েছে, আমার বউ ওকে খাইয়ে দেবে। আমি রিচির বাসায় যাব, তোমরা কেউ আমার সঙ্গে চলো। টিমি বলল ওর বাবার একটা বিয়ার লাগবে, টাকাও দিয়েছে। হাসার চেষ্টা করলো হেনরি, কিন্তু হাসি ফুটল না মুখে। কি বিয়ার জানতে চাইল বার্টি। আমি নিয়ে আসছি, হ্যারো সুপ্রিম, কয়েকটা প্যাকেট আছে ওখানে, বলল হেনরি। আমি উঠে পড়লাম। হেনরির সঙ্গে বার্টি যাবে, আমাকেও যেতে হবে। ঠান্ডায় কার্লের বাতের ব্যথাটা বেড়েছে, আর বিলি পেলহাম এখানেই থাকছে। বার্টি হ্যারোসের 4টে প্যাকেট নিয়ে এলো, ওগুলো বাক্সে ভরলাম আমি। হেনরি দোতলায় ওর বাসায় নিয়ে গেল ছেলেটাকে। টিমিকে বউয়ের কাছে রেখে নিচে নেমে এলো। মাথা ঘুরিয়ে দেখে নিল সিঁড়ির দরজাটা বন্ধ আছে কিনা। বিল প্রায় চেঁচিয়ে উঠল, আরে হয়েছেটা কি? রিচি মেরেছে ছেলেটাকে? না, বলল হেনরি, আমি এখনো কিছু বলতে চাই না, শুনলে পাগলের প্রলাপ মনে হবে। তবে একটা জিনিস দেখাচ্ছি, টিমি বিয়ারের দাম দেওয়ার জন্য যে টাকাটা এনেছে ওটা দেখো। পকেট থেকে $4 বের করলো হেনরি, রাখলো কাউন্টারের কিনারে। টাকাগুলোর গায়ে ধূসর পিচ্ছিল ঘিনঘিনে কি একটা জিনিস লেগে আছে। কার্লকে বলল, এ টাকা কেউ যেন না ছোঁয়। ছেলেটা যা বলেছে তার অর্ধেকও যদি সত্যি হয়, এ টাকায় হাত দেওয়া যাবে না। মাংসের কাউন্টারে গিয়ে সিঙ্কে হাত ধুয়ে নিল হেনরি। আমি গায়ে কোট চাপালাম, গলায় মাফলার বেঁধে নিলাম। গাড়ি নিয়ে লাভ হবে না, তুষার ঠেলে যেতে পারবো না। রিচি কাপ স্ট্রিটের একটি অ্যাপার্টমেন্ট বিল্ডিংয়ে থাকে, এখান থেকে হাঁটা পথের দূরত্ব। আমরা বেরোচ্ছি তখন বিল বলল, সাবধানে যেও। হেনরি শুধু মাথা ঝাঁকালো। হ্যারোসের বিয়ারের কেস ছোট একটা হ্যান্ড কোটে রেখেছে দরজার ধারে। আমরা বেরিয়ে পড়লাম। করাতের ব্লেডের মতো বাতাস যেন পোজ দিল গায়ে। মাফলারটা দিয়ে মাথা ঢেকে ঢুকে নিলাম আমি। বার্টি দ্রুত মোজা পরে নিল। আমি তোমাদেরকে ভয় দেখাতে চাই না, বলল হেনরি, মুখে অদ্ভুত হাসি। তবে যেতে যেতে বলবো ছেলেটার গল্প, কারণ ঘটনাটা তোমাদের জানা দরকার। কোটের পকেট থেকে .45 ক্যালিবারের একটা পিস্তল বের করলো হেনরি। 1958 সাল থেকে দিন রাত 24 ঘন্টা গুলি ভরা পিস্তলটা প্রস্তুত থাকে কাউন্টারের নিচে। একবার এক লোক মাস্তানি করতে এসেছিল হেনরির সঙ্গে। লোকটাকে পিস্তল তুলে দেখানো মাত্র কেটে পড়েছিল সুরসুর করে। আরেকবার এক কলেজে পড়া ছোকরা চাঁদা চাইতে এসেছিল, তারপর এমনভাবে সে ছুটে পালায় যেন ভূতে তাড়া করেছে। প্রচণ্ড ঝোড়ো হাওয়ার মধ্যে বেরিয়ে পড়েছি 3 জন। কাঠ ঠেলতে ঠেলতে ছেলেটার গল্প বলল হেনরি। ছেলেটা বলেছে ঘটনার সূত্রপাত কোনো এক বিয়ারের ক্যান থেকে। কিছু কিছু বিয়ার খুব বাজে স্বাদের হয়। একবার এক লোক আমাকে বলেছিল বিয়ারের কৌটোয় অত্যন্ত ক্ষুদ্র ছিদ্র থাকলেও তা দিয়ে ব্যাকটেরিয়া ঢুকে অদ্ভুত সব কাণ্ড ঘটাতে পারে। এসব ব্যাকটেরিয়া বিয়ার খেয়ে বেঁচে থাকে। যা হোক, ছেলেটা বলল অক্টোবরের এক রাতে রিচি গোল্ডেন লাইটের 1 কেস বিয়ার কিনে বাসায় ফেরে। সে বিয়ার খাচ্ছিল আর টিমি ব্যস্ত ছিল স্কুলের হোমওয়ার্ক নিয়ে। টিমি ঘুমোতে যাবে এমন সময় শুনতে পেল তার বাবা বলছে, জিসাস ক্রাইস্ট, জিনিসটা একেবারেই ভালো না। টিমি জিজ্ঞেস করল, কি হয়েছে বাবা? আরে ওই বিয়ারটা, বলল রিচি। এরকম বাজে স্বাদের বিয়ার জীবনও খাইনি আমি। রিচির মতো বিয়ার খেকো মানুষ আমি আরেকটা দেখিনি। একবার বিকালে ওয়ালিস পাতে ওকে দেখেছি বাজি ধরে বিয়ার খেতে। সে এক লোকের সঙ্গে বাজি ধরেছিল 1 মিনিটে 22 গ্লাস বিয়ার খাবে। স্থানীয় কেউ ওর সঙ্গে বাজি ধরার সাহস পায় না, কিন্তু এ লোকটা এসেছিল মন্ট পেলিয়ার থেকে। সে $20 বাজি ধরে। রিচি 53 সেকেন্ডে 20টা বিয়ার সাবড়ে দেয়। তারপরও বার ছেড়ে যাওয়ার সময় ওকে বিন্দু মাত্র টলতে দেখিনি। আবার বমি আসছে, বলল রিচি। টিমি বলেছে সে বিয়ারের ক্যানের গন্ধ শুকেছে।
মনে হয়েছে ভিতরে কিছু একটা নড়াচড়া করছে। তারপর আর ওটার কোনো সাড়া শব্দ নেই। ক্যানের মাথায় ধূসর রঙের একটা বুদবুদ দেখেছে টিমি। দিন দুই পরে ছেলেটা স্কুল থেকে বাড়ি ফিরে এসে দেখে রিচি টিভি দেখছে। অবাক হলো সে, কারণ তার বাবা 9টার আগে কখনো বাড়ি ফেরে না। কি ব্যাপার? জিজ্ঞেস করলো টিমি। ব্যাপার কিছু না, টিভি দেখছি। জবাব দিল রিচি। আজ আর বেরোতে ইচ্ছে করলো না। টিমি যখন সিঙ্কের বাতি জ্বালায়, রিচি খেকিয়ে ওঠে। এই আলোটা নেভা। টিমি বাতি নেভায়। জানতে চাইল না বাতি ছাড়া অন্ধকারে সে হোমওয়ার্ক পড়বে কিভাবে। রিচির মেজাজ খারাপ হলে তার সঙ্গে কথা বলা যায় না। দোকান থেকে আমার জন্য একটা বিয়ার কিনে নিয়ে আয়, হুকুম করে রিচি। টেবিলে টাকা রাখা আছে। ছেলেটা বিয়ার নিয়ে ফিরে এসে দেখে বাবা তখনও বসে রয়েছে অন্ধকারে, টিভি বন্ধ করা। গা ছমছম করে ওঠে ছেলেটার। অবশ্য অন্ধকার ফ্ল্যাটে বড়সড় একটা পিণ্ডের মতো বাবাকে ঘরের কোণে বসে থাকতে দেখলে কে না ভয় পাবে। টিমি টেবিলের ওপর বিয়ারের ক্যান রাখল। বাবার সামনে আসা মাত্র ভক করে একটা পচা গন্ধ নাকে ধাক্কা মারল তার। পচা চিজের বিটকেল একটা গন্ধ। কিন্তু বাবাকে এ ব্যাপারে কিছু জিজ্ঞেস করতে সাহস পেল না টিমি। দরজা বন্ধ করে হোমওয়ার্ক নিয়ে বসল। কিছুক্ষণ পর শুনল টিভি চালু হয়েছে, সেই সাথে বিয়ারের ক্যান খুলছে রিচি। হফতা 2 এই রকমই চলল। ছেলেটা সকালে উঠে স্কুলে যায়। স্কুল থেকে ফিরে এসে দেখে তার বাবা টিভির সামনে বসে আছে, টেবিলের উপর বিয়ার কেনার টাকা। একদিন বিকেল 4টে নাগাদ বাড়ি ফিরেছে টিমি। ততক্ষণে বাইরেটা কালো হয়ে এসেছে। রিচি হুকুম করল, আলোটা জ্বেলে দে। সিঙ্কের বাতি জ্বালল টিমি। দেখল তার বাবা কম্বল মুড়ি দিয়ে বসে। এই দেখ বলে কম্বলের নিচ থেকে একটা হাত বের করে আনে রিচি। তবে ওটা হাত নয়, ধূসর রঙের একটা মাংসপিণ্ড। টিমি আঁতকে ওঠে, জিজ্ঞেস করে, বাবা, তোমার কি হয়েছে? রিচি জবাব দিল, জানি না, তবে ব্যথা লাগছে না, বরং ভালোই লাগছে। টিমি বলল, আমি ডাক্তারকে ডেকে আনছি। তখন কম্বলটা ভয়ানক কাঁপতে শুরু করে, যেন ওটার নিচে কিছু প্রবল বেগে ঝাঁকি খাচ্ছে। রিচি বলল, এই খবরদার, ডাক্তারের কাছে যাবি না। সে চেষ্টা করলে তোর কপালে দুঃখ আছে, ভালো হবে না বলে দিচ্ছি। বলে মুখের উপর থেকে কম্বলটা সরিয়ে ফেলে রিচি। আমরা এতক্ষণে হার্লো স্ট্রিটের মোড়ে চলে এসেছি। শুধু ঠান্ডা নয়, ভয়েও কেমন গাটা হিম হয়ে আছে আমার। এরকম গল্প হজম করা মুশকিল, তবে কিনা পৃথিবীতে অনেক আজব ঘটনাই ঘটে। জর্জ কেলসো নামে এক লোককে আমি চিনতাম। ব্যাঙ্গোর পাবলিক ওয়ার্কস ডিপার্টমেন্টে কাজ করত। 15 বছর সে কাটিয়েছে মাটির নিচে, জলের পাইপ আর বৈদ্যুতিক তার মেরামতির কাজে। অবসর নেওয়ার তখন মাত্র 2 বছর বাকি। একদিন সে চাকরিটা ছেড়ে দেয়। ফ্র্যাঙ্কি হ্যাল্ডম্যান ওকে চিনত। সে বলেছে জর্জ একদিন এসেক্সের একটি ড্রেনের পাইপ সারাতে হাসি মুখে মাটির নিচে নেমেছিল। 15 মিনিট পর যখন সে উপরে উঠে এলো, তার সমস্ত চুল ছিল বরফের মতো সাদা। চাউনি দেখে মনে হচ্ছিল নরক দর্শন করে এসেছে। সে সোজা ওয়ালিস পাতে ঢুকে আকণ্ঠ মদ পান শুরু করে দেয়। মদ খেয়ে খেয়ে 2 বছরের মাথায় মারা যায় জর্জ। ফ্র্যাঙ্কি ওর সঙ্গে কথা বলে জানার চেষ্টা করেছিল সিওয়ার পাইপে কি দেখে ভয় পেয়েছে জর্জ। জর্জ ফ্র্যাঙ্কিকে জিজ্ঞেস করেছিল সে কোনোদিন কুকুর সাইজের মাকড়সা দেখেছে কিনা। ঘটনা কতটা সত্য আর কতটা অতিরঞ্জিত আমি জানি না, তবে পৃথিবীতে নিশ্চয়ই এমন ঘটনা ঘটে যা সুস্থ মস্তিষ্কের মানুষকেও পাগল বানিয়ে ছাড়ে। আমরা রাস্তার মোড়ে মিনিট খানেকের জন্য দাঁড়ালাম। যদিও তীব্র ঠান্ডা বাতাসের চাবুক আছড়ে পড়ছে গায়ের উপর। টিমি কি দেখলো জিজ্ঞেস করলো বার্টি। টিমি বলেছে ওর বাপকেই দেখেছে, জবাব দিল হেনরি। তবে সারা গায়ে ধূসর জেলি মাখা, পরনের জামা কাপড় যেন গলে গিয়ে লেগেছিল শরীরের সঙ্গে। ঈশ্বর! রিচি আবার কম্বল দিয়ে নিজেকে মুড়ে নেয় এবং আলো নিভিয়ে দেওয়ার জন্য চেঁচাতে থাকে। ওকে বোধহয় ফাঙ্গাস বা ছত্রাকের মতো দেখাচ্ছিল, তাই না? মন্তব্য করলাম আমি। হ্যাঁ,
অনেকটা সেই রকমই। পিস্তলটা রেডি রেখো, বলল বার্টি। তৈরি আছে, বলল হেনরি। আমরা আবার হাঁটা দিলাম। রিচি গ্রেনাডাইনের অ্যাপার্টমেন্ট হাউসটি পাহাড়ের প্রায় চূড়োতে, ভিক্টোরিয়ান আদলে গড়া। বার্টি হাঁপাতে হাঁপাতে বলল রিচি 3 তলায় থাকে। আমি সুযোগ বুঝে হেনরির কাছে জানতে চাইলাম এরপরে বাচ্চাটার কি হলো। নভেম্বরের 3য় হপ্তায় এক বিকেলে বাচ্চাটা বাসায় এসে দেখে তার বাবা প্রতিটা জানলা চাদর দিয়ে ঢেকে দিচ্ছে। ঘরে বদ গন্ধটার তীব্রতা বেড়েছে আরো, কেমন ফল পচা গন্ধ। হপ্তাখানেক ধরে রিচি তার ছেলেকে দিয়ে চুল্লিতে বিয়ার গরম করালো। ভাবা যায়, বেচারা দিনের পর দিন ওই বাড়িতে বসে চুল্লিতে বিয়ার গরম করছে আর শুনছে চুপচুপ করে তার বাবা সেগুলো পান করছে। এরকম বেশ কয়েকদিন চলল। আজ বাচ্চাটা ঝোড়ো হওয়ার কারণে ছুটি পেয়ে তাড়াতাড়ি চলে এসেছিল বাসায়। ছেলেটা বলেছে সে সোজা ঘরে ঢুকে পড়ে। আমাদেরকে বলল হেনরি, উপরতলার হল ঘরে একটি বাতিও জ্বলছিল না। টিমির ধারণা ওর বাবা সবগুলো বাল্ব ভেঙে দিয়েছে, তাই প্রায় হামাগুড়ি দিয়ে দরজার সামনে আসতে হলো ওকে। এমন সময় শুনতে পেল কিছু একটা নড়াচড়া করছে ওখানে। হঠাৎ টিমির মনে পড়ল তার বাবা সারাদিন কি করে সে সম্পর্কে সে কিছুই জানে না। বাবাকে সে গত 1 মাসে বলতে গেলে চেয়ার ছেড়ে নড়তেই দেখেন। তার কি বাথরুমে যাওয়ার প্রয়োজন হয় না? দরজার মাঝখানে একটা ফুটো ছিল। ফুটোর মধ্যে আঙুল ঢুকিয়ে কৌশলে ছিটকানি খুলে ফেলে টিম। তারপর একটা চোখ রাখে ফুটোতে। আমরা রিচির বাড়ির সামনে চলে এসেছি। 3 তলার জানলা বন্ধ, অন্ধকার। কেউ যেন কালো রং মেখে দিয়েছে জানলায়, যাতে বাইরে থেকে ভিতরে কি হচ্ছে বোঝা না যায়। অন্ধকারে চোখ সইতে কয়েক মুহূর্ত সময় লাগলো টিমির। তারপর প্রকাণ্ড ধূসর একটা পিণ্ড দেখতে পেল সে। মানুষের আকৃতির মতো নয় মোটেই, মেঝের উপর গড়িয়ে চলেছে। পিছনে রেখে আসছে ধূসর পিচ্ছিল একটা চিহ্ন। সাপের মতো একটা হাত বাড়িয়ে দিল ওটা। দেওয়াল থেকে টান মেরে খুলে নিল একটা তক্তা। দেওয়ালের গর্ত থেকে টেনে আনলো একটা বিড়াল। 1 মুহূর্ত বিরতি দিল হেনরি, তারপর বলল, একটা মরা বিড়াল, পচা, গায়ে কিলবিল করছিল সাদা সাদা পোকা। হেনরি, আর বলতে হবে না, থাক, বলে ওঠে বার্টি। তারপর বিড়ালটা খেয়ে ফেলে রিচি। আমি ঢোক গেলার চেষ্টা করলাম, দলা দলা কি যেন ঠেকলো গলায়। তখন টিমি ছুটে পালিয়ে আসে ওখান থেকে। শেষ করলো হেনরি। আমি আর ওখানে যেতে পারবো বলে মনে হচ্ছে না, বলল বার্টি। হেনরি কোনো মন্তব্য করলো না, শুধু বার্টি আর আমার উপর চোখ বোলালো। যাব, আমি বললাম। রিচির জন্য তো বিয়ার এনেছি, তাই না? বার্টি আর কিছু বলল না। আমরা সিঁড়ি পেয়ে সামনের হলরুমের দরজায় চলে এলাম। সঙ্গে সঙ্গে নাকে ধাক্কা দিল গন্ধটা। কি যে বিশ্রী ভয়ঙ্কর বোটকা গন্ধ, বমি ঠেলে এলো গলায়। হলঘরের নিচে একটা মাত্র হলুদ বাতি চলছে টিমটিম করে। সিঁড়িগুলো উঠে গেছে উপরে, মিশেছে অন্ধকারে। হেনরি তার কাঠ থামালো, ও বিয়ারের কেস তুলছে। আমি নিচের সিঁড়ির বোতামটা চেপে ধরলাম। এতে দোতলার ল্যান্ডিং বাল্বগুলো জ্বলে উঠবে, কিন্তু জ্বলল না। টিমি ঠিকই বলেছে, সবগুলো বাল্ব ভেঙে রেখেছে ওর বাবা। বার্টি কাঁপা কাঁপা গলায় বলল, বিয়ারটা আমি নিয়ে যাই, তুমি পিস্তলটা রেডি রেখো। হেনরি কোনো আপত্তি করল না। পিস্তল বাগিয়ে আগে আগে চলল। আমি ওর পিছনে, আমার পিছনে বিয়ার হাতে বার্টি। দোতলার ল্যান্ডিংয়ে উঠে এলাম। গন্ধের তীব্রতা আরও যেন বেড়েছে, পচা আপেলের গন্ধ। এখানে লোকেরা ওকে লাথি মেরে কেন বের করে দিচ্ছে না? আমি জিজ্ঞেস করলাম। কিসের প্রতিবেশী? কোন লোকেরা? পাল্টা প্রশ্ন করল হেনরি। এই গন্ধে ভূতও পালাবে, ওকে লাথি মেরে দূরে করতে কে যাবে? 3 তলায় উঠে এসেছি আমরা। এ তলার সিঁড়িগুলো আগেরগুলোর চেয়ে সরু এবং খাড়া। গন্ধে নাড়ি ভুড়ি উল্টে আসার জোগাড়। উপরতলায় ছোট একটা হল, একটা দরজা দেখতে পেলাম। দরজার মাঝখানে ছোট একটা ফুটো। বার্টি প্রায় আর্তনাদ করে ওঠে, কি কিসের মধ্যে এসেছি? হল ঘরের মেঝেতে থকথকে পিচ্ছিল একটা জিনিস ছড়িয়ে আছে সমস্ত জায়গায়। এখানে সেখানে ছোট ছোট গর্ত,
মনে হলো মেঝেতে একসময় কার্পেট পাতা ছিল, কিন্তু ধূসর জিনিসটা ওটা খেয়ে ফেলেছে। হেনরি দরজার সামনে এগিয়ে গেল, আমরা ওর পিছু নিলাম। বার্টির কথা জানি না, তবে ভিতরে ভিতরে ভয়ানক কাঁপুনি হয়ে উঠছে আমার। হেনরি পিস্তলের কুদো নিয়ে বাড়ি মারল দরজায়। রিচি, ডাক দিল সে। কণ্ঠ শুনে মনে হলো না একটুও ভয় পেয়েছে, যদিও মুখ কাগজের মতো সাদা। আমি হেনরি, তোমার বিয়ার নিয়ে এসেছি। পুরো 1 মিনিট কোনো সাড়া নেই। তারপর বলে উঠল একটা কণ্ঠ, তুমি কোথায়? ভয়ের চোটে প্রায় দৌড় দিতে যাচ্ছিলাম। ওটা মোটেই মানুষের কণ্ঠ নয়, ঘর ঘরে অপার্থিব ভৌতিক একটা আওয়াজ। ও আমার দোকানে আছে, বলল হেনরি। খাবার খাচ্ছে। ও না খেতে পেয়ে কঙ্কালসার হয়ে গিয়েছিল। এক মুহূর্ত কিছুই শোনা গেল না। তারপর ভয়ঙ্কর একটা ঘড়ঘড়ে শব্দ ভেসে এলো। আত্মা কাঁপিয়ে দেওয়া গলাটা দরজার উপাস থেকে বলল, দরজা খুলে বিয়ারটা ভিতরে ঠেলে দাও, আমি খুলতে পারবো না। আচ্ছা, 1 মিনিট, বলল হেনরি। এ মুহূর্তে তোমার কি অবস্থা ঋষি? সেসব জেনে তোমার কোনো লাভ নেই, বিয়ার দিয়ে চলে যাও, বলল কণ্ঠটা। মরা বেড়ালা চলছে না, তাই না? বলল হেনরি, হাতে বাগিয়ে ধরল পিস্তল। বিদ্যুৎ চমকের মতো একটা ঘটনা মনে পড়ে গেল হেনরির কথাটা শুনে। গত 3 হপ্তায় 2টি তরুণী আর এক বুড়ো সৈনিক নিখোঁজ হয়েছে, সকলেই সন্ধ্যের পরে। হয় বিয়ার দাও, না হলে আমি নিজেই বেরিয়ে আসবো, বলল ভয়ঙ্কর কণ্ঠ। হেনরি আমাদেরকে ইশারা করলো পিছু হটতে। আমরা তাই করলাম। ইচ্ছে হলে আসতে পারো ঋষি, বলল হেনরি। ঠিক তখন প্রচণ্ড ধাক্কায় খুলে গেল দরজা। বেরিয়ে এলো ঋষি। তারপর 1 সেকেন্ড, মাত্র 1 সেকেন্ড দৃশ্যটা দেখলাম। তারপর 3 তলা থেকে লাফাতে লাফাতে নিচে চলে এলাম আমি আর বার্টি, একেবারে 4-5 সিঁড়ি টপকে। বরফের মতো ডিগবাজি খেয়ে পড়লাম। হাঁচড়ে পাঁচড়ে উঠে দিলাম ছুট। ছুটতে ছুটতে শুনলাম হেনরির পিস্তলের আওয়াজ, পরপর 3 বার। আমি 1 বা 2 সেকেন্ডের জন্য যে দৃশ্য দেখেছি তা জীবনেও ভুলব না। জেলির প্রকাণ্ড একটা ঢেউ, অনেকটা মানুষের আকারের, থকথকে পিচ্ছিল একটা জিনিস পিছনে ফেলে এগিয়ে আসছিল। তবে ওর চেয়েও ভয়ঙ্কর ব্যাপার ছিল, ওটার চোখ হলুদ, বুনো আর সমতল। তাতে মানুষের আত্মার চিহ্ন নেই, তবে চোখ 2টো নয়, 4টে। জিনিসটা মাঝখানে, দুজোড়া চোখের মধ্যে সাদা আঁশের মতো গোলাপি মাংসখণ্ড কিলবিল করছে। ওটা ভাগ হয়ে যাচ্ছিল, 1টা থেকে 2টো। আমি আর বার্টি কোনো কথা না বলে দোকানে ফিরে এলাম। জানি না ও কি ভাবছে, তবে আমার 2 ঘরের নামটা মনে পড়ে যাচ্ছিল। 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8 দুগুণে 16, 16 দুগুণে। আমাদেরকে দেখে লাফিয়ে উঠল কার্ল আর বিল পেলহাম। ঝড়ের বেগে প্রশ্ন করতে লাগলো, তবে দুজনের কেউই কিছু বললাম না। আমরা অপেক্ষা করছি হেনরির জন্যে। ও ফিরে আসে নাকি ওটা দেখব। আশা করি হেনরি ফিরে আসবে। শুনছিলেন স্টিফেন কিংয়ের কাহিনী দ্য গ্রে ম্যাটার। গল্পটি কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে। গল্পটিকে অনায়াসে 5-এর মধ্যে 3 দেওয়াই যায়। শীঘ্রই ফিরে আসছি নতুন একটি গল্প নিয়ে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।